হয়েছে? কি করছিস সেখানে তুই? ভেরি সোমদা, সোমদা কোথায়? ফর গড সেক কেউ আমাকে বলে সোমদা কোথায়? কোথায় সোমদা? তোমরা সবাই চুপ করে আছো কেন? বুঝেছি, কেউ বলবে না তো? মম সিটকে বলতে বলো ও বিয়ের মণ্ডপে কি করছে। সিদ্ধার্থর সঙ্গে মিঠাইয়ের বিয়ে হচ্ছে। এখানে কিন্তু অনেক কিছু ঘটে গেছে দুর্ষা। সোম বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে গেছে, সে মিঠাইকে বিয়ে করবে না। কি বললে তুমি? সিট কাকাই কি বললো? কি বললো কাকাই? আমি তোকে পরে সব বুঝিয়ে বলবো। এখানে দাদাই আছে আর দাদার শরীরটা খুব খারাপ। তুই প্লিজ এখানে সিন ক্রিয়েট করিস না। পরে বলবি। পরে বলবি তুই আমাকে। ভেরি গুড, পরে। মম, মম দেখো সিট কি বলছে, ও নাকি আমাকে পরে বলবে। ওই মেয়েটাকে বিয়ে করছে। চল এখান থেকে। আমি বলেছিলাম তোরা সবাই ওই মেয়েটার ট্র্যাপে পড়ছিস, কেউ শুনিসনি আমার কথা। কেন বুঝতে পারছো না তোমরা? এখনো তুমি কিছু বলবে না? মম প্লিজ কিছু বলো। সমরেশ বাবুকে এখানে দেখতে পাচ্ছি না, তাই আপনি তো সিটের কাকা। হ্যাঁ, আপনাকে এই কথাগুলো বলছি। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন না আপনারা কত বড় একটা বিপদে পড়ছেন? তুমি মনে মনে এই মতলব মারছিলে? সিটকে বিয়ে করার মতলব? আমি অবাক হয়ে যাচ্ছি, আপনারা এখানে সকলে মিলে দাঁড়িয়ে চালাকি দেখছেন, অথচ কেউ কিচ্ছু বলছেন না। হিপনোটাইজ করেছো না তুমি সকলকে? আর আমিও তোমার চালটা ধরতে পারিনি। কি আশ্চর্য বুদ্ধি তোমার মিঠাই। এক্সেলেন্ট, জাস্ট এক্সেলেন্ট। মেম সাহেব, আমি খুব সোজা সরল মেয়ে, আমি এত চালাকি জানি না। আপনি আমাকে কেন এত কথা শোনাচ্ছেন? এই বিয়েটা তো আমার ইচ্ছায় হচ্ছে না। আপনি সবাইকে জিজ্ঞেস করুন না। অমরেশ, কি হচ্ছে এসব? অমরেশ, ওরা আমাদের সম্মানীয় অতিথি, ওদের সেই সম্মান নিয়ে এখানে থাকতে বলো।
আমাদের পারিবারিক ব্যাপারে ওরা কেন ঢুকছেন? কেন দাঁড়াই দাঁড়াই, আপনি দয়া করে একটু শান্ত হন, আপনার শরীরটা আবার খারাপ করবে। ওনার বিশ্রামের প্রয়োজন আছে। রাজীব, ওনাকে নিয়ে তোমরা ভেতরে যাও, দেরি করো না, যাও ভেতরে। হ্যাঁ রাজীব দা, তুমি প্লিজ দাদাকে ভিতরে নিয়ে যাও। দাদাই, তুমি এখানে থেকো না, আর প্লিজ তুমি ভিতরে যাও, প্লিজ দাদাই। ভিতরে যাব? একজন অতিথি আমার নাত বউকে অপমান করবে আর আমি ভেতরে চলে যাব চুপচাপ? এই যে ম্যাডাম, বলুন তো, ও আপনার কি ক্ষতি করেছে? কেন কেন ওকে আপনার চালাক মতলববাজ মনে হচ্ছে? কেন বলুন? দাদু দাদু তুমি শান্ত হও দাদু, আমি হাত ছোট করছি না, তোমার শরীর খারাপ করবে, শান্ত হও দাদু। দেখো বাবা, সিদ্ধার্থ তো নিজের ইচ্ছে মিঠাইকে বিয়ে করছে, তাতে বাইরের লোকেরা কে কি বললো তোমার তাতে কি বাবা? তুমি এত রেগে যেও না তো, নয়তো হিতে বিপরীত হবে বাবা, প্লিজ। বাবা চোরদা একদম ঠিক কথা বলছে, তুমি প্লিজ ঘরে গিয়ে রেস্ট নাও। ও মা, তুমি বাবাকে নিয়ে ভেতরে যাও না। রাজীব, দীপু, বাবাকে নিয়ে যা না প্লিজ। বাবা তুমি চিন্তা করো না, আমি আছি তো এখানে, কোনো সমস্যা হবে না, আর হলে আমি সামলে নেব। আর বাবা আমি তোমায় কথা দিচ্ছি, সিদ্ধার্থ আর মিঠাইয়ের বিয়ে হয়ে গেলে আমি নিয়ে আসবো তোমার কাছে, আশীর্বাদ দেবে। দাদাই প্লিজ তুমি ঘরে চলো, আমি না হয় এসে এসে তোমাকে সব খবর দিয়ে যাব। সিদ্ধার্থ, তুমিও কি ওনার মতো মিঠাইকে চালাক মতলববাজ মনে করো? না মনে করে থাকলে বলো আমায়, সময়ের মতো অত দেরিতে সিদ্ধান্ত নিও না, তাতে আমার মুখটা আরো ছোট হয়ে যাবে। এখনই এখন দেখছি এই বাড়ির কেউ মিঠাইয়ের যোগ্য মর্যাদাই দিতে পারছে না। সেক্ষেত্রে ভুলটা হচ্ছে আমার। তোমরা তো মানুষের বাইরের চাকচিক্যটাই দেখো, ভেতরের খাঁটি সোনাটা দেখতে পাও না। আর হ্যাঁ অমরেশ, সিদ্ধার্থ বলেছে সে বিয়ের কোনো নিয়ম কানুন মানবে না। এও বলেছে তার মাথার ঠিক নেই, এবং আরো বলেছে যে আমার অবস্থা থেকে সে নাকি বাধ্য হয়েছে মিঠাইকে বিয়ে করতে। আমার স্থির বিশ্বাস সিদ্ধার্থ একদিন নিশ্চয়ই ওর দৃষ্টিভঙ্গি বদলাবে। একদিন না একদিন মিঠাই নিশ্চয়ই সিদ্ধার্থকে বদলে দিতে পারবে, কিন্তু তার জন্য সময় লাগবে তো। সেই ন্যূনতম সময়টুকু তোমরা দিতে রাজি নও, কেউ ওদের সাহায্য করছো না। মিঠাই, মিঠাই, এই দেখো মিঠাই, 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 মিঠাই। সিদ্ধার্থ বলেছে সে বিয়ের কোনো নিয়ম কানুন মানবে না, তবু আমার স্থির বিশ্বাস সিদ্ধার্থ একদিন নিশ্চয়ই ওর দৃষ্টিভঙ্গি বদলাবে। গোপাল একটু হেল্প করো, কিন্তু হেল্প করো। দাদা ভাই কিন্তু খুব রেগে যাবে। শ্রী ওকে গিয়ে এক্ষুনি নিয়ে আয়, নাহলে কিন্তু আজ একটা বড় গন্ডগোল হবে। এতে এত রেগে যাওয়ার কি আছে? হ্যাঁ, আমি তো একটা কথা বুঝতে পারছি না, সে তো নিজের ইচ্ছেতেই বিয়েটা করলো, মানে রিজন যাই হোক না কেন, বাট বিয়ে তো বিয়েই হয়, সবার সামনে মন্ত্র পড়ালো, সবটাই তো হলো। আরে তুই বাবা, তুই তোর মুখটা একটু চুপ রাখতো, এখন নীতি জ্ঞান দেওয়ার সময়। খোলেনি তো দরজাটা? না না, কি করে ভেতরে কে জানে, দরজা ধাক্কালে দরজা খোলে না, ফোনও ধরে না, অদ্ভুত মানুষ এখন তুই। কি চাই? নিচে রাখছে। কি? নিচে যেতে হবে,
দাদু অপেক্ষা করছে। আমার দাদাইকে বলা আছে যে আমি বিয়ের আর কোনো রিচুয়াল মানতে পারবো না, অনেক হয়ে গেছে। সবাই মিলে ড্রামা কুইনকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তাদেরকে বললাম যে আমি বিয়ে ঠিয়ে রিচুয়াল আর মানতে পারবো না, তাও এক মোমেন্টে দাদের জন্য রিচুয়াল মানতে গিয়ে দেখছি আমিই ট্র্যাপে পড়ে গেছি। ঠিকই বলেছিল আন্টি। মিঠাই, তুমি কিন্তু আজকে খুব বাঁচা বেঁচে গেছো। দাদা ভাই যেভাবে দরজাটা খুললো না, আমি তো ভাবলাম এক্ষুনি আবার হয়তো চেঁচিয়ে উঠবে। হ্যাঁ, আমিও না সেটাই ভেবেছিলাম গো নিপা দিদি। আচ্ছা, গোপাল হেল্প করলো না, তাই অত বকলো না। ও না, মানে দাদা বাবু। মিঠাই, গোপাল কিন্তু প্রত্যেকবার হেল্প নাও করতে পারেন, বুঝতে পেরেছো? আমার মনে হয় আমরা সবাই এখন এখান থেকে যাই, নিচে বড়রা রয়েছেন, তারা পুরো ব্যাপারটা সামলে নেবেন। হ্যাঁ মিঠাই, জিজু একদম ঠিক কথা বলেছে। বলছি, দাদাভাই যখন একবার বলেছে ও যাবে না, ও কিন্তু যাবে না। মাঝখান থেকে এত বিরক্ত করলে শুধু শুধু একটা বড় ঝামেলা হবে। মিঠাই, তার থেকে আমরা এখন যাই। তুমি তো জানো না দাদাভাইয়ের মেজাজটা। আমি জানি শ্রীতমা দিদি, আমি সব বুঝতেও পারছি, কিন্তু আমি একা নিচে গেলে দাদুর বড্ড মুখ ছোট হয়ে যাবে গো। সকলে দাদুকে কথা শোনাচ্ছে, জানো তো। আসলে দাদুই আমাকে ছাড়তে চায়নি। দাদু আমাকে এবারের বউ করবে বলেছিল, কিন্তু দাদু কি করে বুঝবে বলো যে গোপাল মিঠাইয়ের ভাগ্যে কি লিখে রেখেছে? দাদু তো জানতো না, কেউ না সেটা এখন বুঝতেই চাইছে না। আমি এদিকে ডাক্তারবাবুকে সকালবেলা কথা দিয়েছি যে দাদুকে হাসি খুশি রাখার দায়িত্ব আমার। এবার তুমিই বলো, আমি এখন কি করে দাদুর রাগে নাতিকে না নিয়ে নিচে যাই? আমার মনে হয় মিঠাই ঠিকই বলছে। আরে সাধারণ ঠিক ভুলের নিয়ম এখানে খাটে না, এর কোনো সহজ সমাধান নেই। কেন বুঝতে পারছো না? সিদ্ধার্থকে বেশি চাপাচাপি করলে কিন্তু হিতে বিপরীত হবে, আমি বলে দিলাম। না গো জামাইবাবু, আমি মার খাই, ধমক খাই, মুখ শুনি, আর যাই কিছু হোক না কেন আজ আমার সাথে, আমি একা কিছুতেই নিচে যাব না। আমি দরকার বলে এইখানেই দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, এইখানেই দাঁড়িয়ে থাকবো। আরে দাদু আমাকে উপরে আসতে দেখেছে, এখন আমি যদি একা নিচে যাই, দাদুর মুখ থাকবে বলো তো? ইস, ছোটা জিজু এখন এখানে থাকলে বেশি মজা হতো। এনিপা, ভাবতে পারছিস কয়েকদিনের মধ্যে তোর আশীর্বাদ ফিক্স হয়ে যাবে। তোর কেমন লাগছে একটু বল। কি যে বলিস না তুই শ্রী, কেমন আবার লাগবে? তুই এইভাবে বলছিস তো? আরেকজনের মুখটা দেখ। শ্রী, হ্যাঁ কি হচ্ছে রে? তুমিও দাদার মতো লেকপুল করছো, নট ফেয়ার। যাই হোক, বলছি যে মিঠাইকে ডাকি না, ও না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? ঠিক আছে, তোমরা বসো, আমি যাচ্ছি। নিপা, শোন শোন না, এটা কিন্তু কথা বলার একটা খুব ভালো সুযোগ। সবার চোখের সামনে আছিস, তাই দাদাই রাগ করবে না, আর পুরো ব্যাপারটা আন্ডার কন্ট্রোলও থাকবে। যা যা, আসছি। হ্যাঁ, বসো। বলছিলাম, তুমি কবে ফিরবে? আমি কবে ফিরবো? আচ্ছা, একটা কথা বলো, আমি ফিরে গেলে তোমার ভালো লাগবে না খারাপ লাগবে? আগে সেটা বলো, তারপরে আমি বলছি আমি কবে ফিরছি। এটা এটা আবার কেমন প্রশ্ন? খুব নর্মাল না? খারাপই লাগবে। খারাপ লাগবে? সিরিয়াসলি? ওকে, গুড। হ্যাঁ,
আমি মানে মিঠাই কিন্তু ঘরে নেই। সে কি নেই? কোথায় তাহলে? আমি তো ভাবছি মিঠাই এখানেই আছে। হে গুলতি, তুই কিছু জানিস মিঠাই কোথায় গেছে? এই মিষ্টি বিক্রির কথা যদি কাউকে বলেছিস তাহলে কিন্তু মিঠাই দূরে কোথায় চলে যাবে। না না, আসলে আশীর্বাদটা হয়ে থাকলে মা বাবাও একটু নিশ্চিন্ত হতে পারে। ভাইয়ের তো ঠিক নেই, হুট করে কখন বিদেশ ফিরে যেতে হবে। হ্যাঁ, অমুক তো এখন বাড়ি নেই, ও আসুক নাকি? কেন বাবা, আপনি রয়েছেন, বড়দা রয়েছেন, রতিনদা রয়েছে, আপনার ছোট ছেলেকে আবার কিসের দরকার? তাছাড়া বিয়ের কথা তো এমনিতে পাকা হয়ে আছে, তাই না? হ্যাঁ, আসলে অমু তো চাইছিল না যে এত তাড়াতাড়ি বিয়েটা হোক, তো আশীর্বাদ হয়ে গেলে আর কতদিন অপেক্ষা করা যাবে? অপেক্ষা করার কি আছে বাবা? রাতুল ভালো ছেলে, নিপারও বিয়ের বয়স হয়ে গেছে। আর অমুর সাথে আমি কথা বলে নেবো, আমি ওকে বুঝিয়ে বলে দেবো। অন্তত একখানা বিয়ে তো ঠিকঠাক করে ভালোভাবে হোক এ বাড়িতে। সন্ধ্যা, শোনো না, মিঠাইকে দেখেছো? না তো। কেন, কি হচ্ছে শ্রী? ও বড় মা, তুমি কেঁদো না, মিঠাই দিদি এক্ষুনি ফিরে আসবে। মানে এক্ষুনি ফিরে আসবে মানে? তুই জানিস মিঠাই দিদি কোথায় গেছে? বল বল গুলতি, কোথায় গেছে মিঠাই? কোথায় গেছে বল না। গুলতি বলো, কোথায় গেছে মিঠাই? পার্বতী, কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? এসো এদিকে, এসো এসো। এসো তুমি, একটাও কথা বলবে না। আগে আমি দাদাকে সবটা বলবো। দাঁড়া দাঁড়া, কি হয়েছে? ব্যাপারটা কি? তুই হাত ধরে টানতে টানতে নিয়ে এলি কেন? আচ্ছা, তুই বাইরে থেকে আসছিস কেন? কি করতে পেরেছিলি? এক্স্যাক্টলি দাদা, দ্যাটস এক্স্যাক্টলি মাই পয়েন্ট। ওকে জিজ্ঞাসা করো ওর এই স্টুপিড সাইকেলটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ও মিষ্টি কেন বিক্রি করছে। আমাদের কোনো সম্মান নেই, ও সবসময় মান সম্মান নিয়ে কথা বলে। একটুর থেকে একটু হলে ও নাকি ইনসাল্টেড ফিল করে। তাহলে আজ আমাদের সম্মানটা কোথায় গেল? ওকে রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি বিক্রি করতে কে দেখেছে জানো? আদিত্য আগরওয়াল। আদি আমার স্কুলের ফ্রেন্ড ছিল। ও আমাকে ফোন করে বলল, জানি না ওকে কে কি বলেছে, but this is not done দাদাই, this is just not done. কি হচ্ছে? কি হচ্ছে? কি এসব? রাস্তায় গিয়েছিলিস মিষ্টি বিক্রি করতে, কেন? বুদ্ধি সব গেছে। ভগবান, আমি এখন কোথায় যাই, কি করি এই মেয়েকে নিয়ে? বলেছি না আমি আর একটাও কথা শুনবো না। সবসময় ড্রামা করে যাচ্ছে সবকিছু। এখন হাত পা নেড়ে কোনো না কোনো একটা এক্সকিউজ দেবে আর সবাই চুপ করে শুনবে। না, আজ আর সেটা হবে না। কি হয়েছে বলতো তোর মিঠাই? কিচ্ছু হয়নি মা, কি হবে? কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি বললেই হলো? তো কিচ্ছু হয়নি তো এইভাবে আজকের দিনে গয়নাগাটি সমস্ত খুলে রেখে কাঁদো কাঁদো মুখ করে তুই এখানে এসে চোখ মুখ মুচ্ছিস কেন? না দেখ, এখন থেকে তো তোর মানে আলাদা থাকার ঘর, আলাদা কলঘর, তাই না?
আরে সিদ্ধার্থ কিছু বলেছে নাকি? মা, আমার ভালো লাগছে না, তুমি চুপ করো না। যখন বলেছিলাম জনাইতে ফিরে যেতে, তখন শুনেছিলে তুমি আমার কথা, নাকি দাদুর এই রাগী নাতে শুনেছিল? আর এখন যা ইচ্ছে তাই। সিদ্ধার্থ, তুমি এসেছো ভালোই হয়েছে। আমার মিঠাই কি কোনো অন্যায় করেছে? মানে যদি কোনো দোষ করে থাকে, ভুল করে থাকে, তুমি তোমার মতো করে ওকে শুধরে দাও না। গুলতি, তুমি টাকাটা দাও, সময় করে আন্টির জন্য ওষুধ নিয়ে আসবে। আমি সাইটে যাচ্ছি, কখন ফিরবো জানি না। মা, বলে দাও ওষুধ আমি কিনে নেব, টাকা লাগবে না। আন্টি, আপনার মেয়েকে একটু কম পাকামি করতে বলুন। আমার অফিস আছে, লেট হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। গুলতি, ধরো। গুলতি, খবরদার বলছি, তুই টাকাটা নিবি না, আমার কাছে তুই মার খাবি। মিঠাই, কি হচ্ছে কি এসব? আমি বলছি কি হচ্ছে আন্টি। এই বাড়িতে সকলে ওর সাপোর্টে আছে তো, তাই স্পয়েলড হয়ে যাচ্ছে। যে কথায় কথা না বললেও চলে, সেখানে আননেসেসারি কথা বলে। আমি যখন বলেছি গুলতি আর আন্টির যা যা লাগবে সেই দায়িত্বটা আমার, তখন আমি সেই দায়িত্বটা নেব। বেশি পাকামি আমার পছন্দ নয়। গুলতি, টাকাটা ধরো, মনে করে আন্টির ওষুধগুলো আনবে। তোমার মিঠাই দিদি বারণ করলেও ওষুধগুলো নিয়ে আসবে, আমি বলে গেলাম। আন্টি, আপনি দেখবেন যেন ওষুধগুলো সময় মতন আসে। মিঠাই, কাঁদছিস কেন মিঠাই? ওরে আমার জন্য সব হলো, আমার জন্য। তুমি প্লিজ প্লিজ দাদার সামনে এরকম কান্নাকাটি করো না, প্লিজ। এখনো বসে আছে দেখো। একে বাবা সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করছে, আর ইনি সামনে বসে কান্নাকাটি করছেন। একে একে সিম্পাথি আদায় করা বলে না তো আর কি বলে? কেন যে তোমরা সুমের সাথে বিয়ে দিতে প্রথম রাতেই যদি এদের থাকতে না দেওয়া হতো, তাহলেই সব থেকে ভালো হতো। এই অবস্থাটা আমাদের দেখতে হতো না। প্রথম রাতে এসে যে ওরা সত্যি কথা বলেছিল, এর কোনো প্রমাণ আছে আমাদের কাছে? এই বিয়ে সাজেই তো এসেছিল, একজনের কাছ থেকে পালিয়ে, কি তাই না? মিঠাই, এখানে বসে বসে কি করছিস এখনো? চল, দেখতে পাচ্ছিস না ওনাদের অসুবিধা হচ্ছে? চল। বাবা, কোথায় চলে যাবো বাবা? আমি চলে গেলে যে দাদু খুব কষ্ট পাবে মা। দাদু ভাববে মিঠাই কষ্ট পেয়েছে। বড় বেশি পাকা পাকা কথা বলছো তুমি। তোমাকে যেতে বলা হয়েছে যখন যাবে, আর একটাও কথা নয়। আর আমি আপনাকেও বলছি, এ বাড়িতে থাকা আপনাদের পক্ষে আর সম্ভব হবে না। বাবার এই অবস্থায়, এই বয়সে এই অবস্থায় নতুন করে মানসিক চাপ দিতে পারবে না। আপনারা
নতুন কোনো বাড়ি দেখে যত শীঘ্রই সম্ভব হোক এই বাড়ি ছেড়ে চলে যাবেন। সোমু, এসব তুই কি বলছিস? সোম আজকে বিয়ের পিড়ি থেকে উঠে গেল, তাই তো ওনার এই অবস্থা। সোমের রাগ তুই ওনাদের উপর কেন ফলাচ্ছিস? ওরা যদি চলে যায় তাহলে উনি কি ভালো থাকবেন? মিঠাই, চলো এখান থেকে, চলো চলো। দাদা ভাই, তোর কি এখনো মনে হচ্ছে না তোর কিছু করা উচিত? মানে সিদ্ধার্থ কি করবে? ঠাম্মি, তুমি দাদাই তোমরাই তো আমায় বলেছিলে, বলো মা মিঠাইকে দাদা ভাইয়ের বউ হিসেবে আশীর্বাদ করে রেখেছে। দাদা ভাইয়ের কি উচিত না মায়ের দেওয়া সেই কথাটুকু রাখা? আরত দিদি তার ছেলে সিদ্ধার্থর বউ হিসেবে মিঠাইকেই হারখানা দিয়ে আশীর্বাদ করেছিল। তোমার মা পার্বতীকে যে কথা দিয়েছিল সেটি তোমার পক্ষে রাখা সম্ভব? অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে শ্রী, ব্যাস। তুমি ছোট ছোটর মতো থাকবে। তোমার মা বোকার মতো কাকে কি কথা দিয়েছে তার জন্য আমরা ভুগবো কেন? আচ্ছা সবাই এখন এই ঘর থেকে বেরো, বাবাকে বিশ্রাম নিতে দাও। কি করে বিশ্রাম নেবে দাদাই? মিঠাইয়ের জীবনটা শেষ হয়ে গেল, ভাবতে ভাবতে তো দাদাই শেষ হয়ে যাবে বাবা। দাদা ভাই, একমাত্র তুই পারিস দাদাইকে এই অপরাধ বোধ থেকে বাঁচাতে। তুই তো মায়ের সব স্মৃতি আগলে রাখিস দাদা ভাই, আর মায়ের দেয়া কথাটুকুর মর্যাদা রাখবি না তুই? দেখ, দাদার যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু তুই দায়ী থাকবি। কেন ভেঙে পড়ছো? কেন এত ভেঙে পড়ছো তুমি? আমার জন্য যে মিঠাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। না বাবা, শান্ত বাবা, শান্ত। দাদার যদি কিছু হয়ে যায় তার জন্য কিন্তু তুই দায়ী থাকবি। তুমি এখানে কি করছো? বেরো এখান থেকে। আর যাবতীয় সমস্যা তোমার জন্য। তোমার কথা ভাবতে গিয়ে বাবার আজকে এই অবস্থা হলো। প্রথম রাতে মিঠাই দে।
নাথ বউয়ের পরিবেশন করা ভাত খাচ্ছি কিন্নি, বড় কম কথা নয়। তাও আবার কার বউ না সিদ্ধার্থ। আরে এই তো দাদা চলে এসছে। দাদা চলে এসো, বসে যাও বসে যাও। যাক দাদা চলে এলো। এই কুকি দে না দাদাকে একটা প্লেট দে। যাক, তাহলে আমাদের টেবিল ফুল। সিদ্ধার্থ তো আমাদের সাথে খায় না, ওকে নয় আমরা ছেড়েই দিলাম। হ্যাঁ, শ্বশুর মশাই বসেছে, যা গিয়ে ঘি ভাত দিয়ে আয়। আমি দেখি ও কেন? দেখি ও কেন? বড়দা, মিঠাইয়ের আজ বউ ভাত। নিয়ম মতো মিঠাই আজ পরিবারের সবাইকে প্রথমবার ঘি ভাত খাওয়াবে, তাই আজ প্লিজ রাগারাগি করিস না প্লিজ। ঘটা করে বউ ভাত হচ্ছে, বাহ চমৎকার। আর কিরকম বউ? যার বর হুজুগের মাথায় দাদুর বুকে ব্যথা উঠেছে বলে দুম করে বিয়েটা করে বসলো, আর তারপর সারা রাত বাড়ি ফিরল না। সেই বউকে নিয়ে তোরা এত বাড়াবাড়ি করছিস কেন? আমি ঠিক বুঝতে পারছি না। তবে একটা কথা আমি স্পষ্ট জানিয়ে দিই, আমি কোনোদিন ওরাতে খাবো না। এই কথাটা যেন সবার মাথায় থাকে। দয়া করে এভাবে না খেয়ে উঠে যাবেন না। এই মিঠাই এতদিন সবাইকে খাইয়েছে আর তাতে আনন্দ পেয়েছে, আর আজকে আমার জন্য একজন না খেয়ে উঠে যাবে? না না, এটা হয় না। আচ্ছা ঠিক আছে, আমি বরং আপনার ভাত ছোবো না। পিসি, তুমি একটু ভাতটা বেড়ে দাও না গো। আপনি না খেলে আর কেউ খেতে পারবে না। দেখি ও এখানে কেন? এই বাড়িতে ঢোকার সাহস কে জুগিয়েছে? সন্ধ্যাকে আমি নিয়ে এসেছি। সন্ধ্যা ফেরত আসতে চাইনি স্যার। আমার দাদা কেন বাড়ির বাইরে থাকবে? এটা সন্ধ্যারও বাড়ি। সন্ধ্যা এখানে যেমন ভাবে ছিল ঠিক তেমন ভাবেই থাকবে, এটা সন্ধ্যার রাইট, তাই না? আপনি যদি সকলের সঙ্গে একটু ভালো ব্যবহার করেন তাহলে বেটার হয়। মানেটা আপনি ভালোভাবেই জানেন স্যার।
সোমদা যে বিয়েটা ভেঙে চলে গেছিল সেটার জন্য দায়ী শুধু আপনি। এনিওয়ে, আমি দাদার সামনে আপনার সঙ্গে কথা কাটাকাটি করতে চাই না, তবে একটা জিনিস বলবো, ইনফ্যাক্ট রিকোয়েস্ট করছি আপনাকে, সোমদার সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন স্যার। এক্সকিউজ মি। বর্দা প্লিজ খাবি চ। আন্টি, টেস টেস কেমন আছে আন্টি? টেস, তুই কেন এরকম পাগলামি করলি বলতো? তুই কি ভাবলি আমি ওই মেয়েটাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি? সন্ধ্যার সাথে ওই মেয়েটার বিয়ে ভেঙে যাওয়ার পরে দাদাই নিজেকে গিল্টি ভাবছিল টেস, আর সেই কারণে দাদার বুকে পেন উঠেছিল। আমি যদি ওই সময় গিয়ে মেয়েটাকে বিয়ে না করতাম তাহলে হয়তো দাদাইকে আজ হারাতাম টেস। আমি শুধু দাদার মেন্টাল পিসের জন্যই বিয়েটা করেছি টেস। আমি এসব ভালোবাসা, সম্পর্ক, বিয়ে এসবে আজও বিশ্বাস করি না টেস, তুই ভালোভাবে জানিস সেটা। আমি তোকে ঠকাইনি টেস, বিলিভ মি। আন্টি, তোমরা আমার সাথে কথা বলবে না? তুমি আমাকে বিশ্বাস করছো না, রাইট? সত্যি বললো সিদ্ধার্থ, আমি না ভাবতে পারছি না তোমার মতন একজন সাকসেসফুল কর্পোরেট কি করে এত বড় একটা বোকামি করছে। আমি জানি তুমি তোমার দাদাইকে ভালোবাসো, এটাও মেনে নিলাম যে ওই মুহূর্তে তোমার মনে হয়েছিল একটা বিয়ে করে নিলেই তোমার দাদাই সুস্থ হয়ে উঠবেন। আমি বিশ্বাস করতে পারছি না মিঠাইয়ের সাথে বিয়েটাকে তুমি তোমার দাদাইয়ের সুস্থতার মেডিসিন ভাবছো। কেউ এতটাও বোকামো করে না, সেট করে না এতটা বোকামো। কেন বোঝাচ্ছ ওকে মাম? ওকে বলো ওর নতুন বউয়ের কাছে চলে যেতে। আমি নিজে গিয়ে ওর সাজানো সংসার দেখে আসবো। টেস, টেস তুই প্লিজ এরকম কথা বলিস না, প্লিজ। সত্যি কথা বলছি টেস, ওই মুহূর্তে আমার কাছে দাদাইয়ের হেলথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল। আমার মা ওই মেয়েটাকে আশীর্বাদ করেছিল আর দাদাই মায়ের কথা রাখতে চাইছিল, আর কিছুই না। সব মিলিয়ে দাদাইকে সুস্থ করে তোলাটা সবচেয়ে জরুরি ছিল। আমি বিয়ে ঠিয়ে মানি না টেস, দাদাই রিকভার করবে এই ভেবে তুই বিয়ে করে ফেললি। সিট, তোর কাছে বিয়ের কোনো মানে নেই, কিন্তু বাকি সবার কাছে আছে। তুই সবার সামনে ওই মেয়েটাকে লিগালি হিন্দু মতে বিয়ে করেছিস। সিট, ডিড ইউ ইভেন রিয়েলাইজ ওই জনাইয়ের মেয়েটা আজ থেকে তোর লিগাল ওয়াইফ, তোর পার্টনার। তোর ওপর আজ থেকে ওর রাইট আছে। সেট, এখন তোকে রীতিমতন ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এই বিয়ে থেকে ছাড়া পেতে গেলে। বাড়িতে অনেকগুলো ঘর আছে, যেখানে খুশি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো। কি
কি করব আমি এখন? মার কাছে গেলে মা বলবে মিঠাই নিশ্চয়ই তুই কোনো দোষ করেছিস। আর দাদু দাদু তার নাতির কথা জানতে পারলে খুব কষ্ট পাবে। আর বাকিরাও তো রেগে যাবে। না না গোপাল, গোপাল মিঠাই এত অশান্তি চায় না, এত অশান্তি চায় না মিঠাই। আমার বিরক্ত লাগছে আমার। মার ঘরে যদি এখন যাই অনেক প্রশ্ন করবে, মার ঘরে যাব না। দেখো, এই বাড়িতে অনেকগুলো ঘর আছে, যেখানে খুশি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো। এটা আমার ঘর আর আমি আমার রুম কারোর সাথে শেয়ার করি না, বুঝতে পেরেছো? তুমি খুলছে না কেন এটা? চোখ থেকে জল পড়ছে তখন থেকে। কেন গোপাল, কেন তো কান্না পাচ্ছে আমার? কেন? আমি তো বেঁচে গেছি, আমি বেঁচে গেছি যে আমাকে উচ্চ আমার ঘরে থাকতে হয়নি। আমি বেঁচে, কেন তো কান্না পাচ্ছে? কেন তো অপমানে লাগছে আমার? আমার মনে হচ্ছে আমি যেন কারোর জীবনে জোর করে ঢুকে পড়ে অসুবিধে পড়েছি। কিন্তু মিঠাই তো এরকম নয়, মিঠাই তো এত গায়ে পড়া নয়, মিঠাই তো জোর করে কখনো কারোর ঘরে যায়নি। আমি কেন গেলাম ওদের কথা শুনে উঠছে আমার ঘরে? আমি কেন গেলাম? আমি আর অপমান সহ্য করবো না, কিছুতেই না। তুমি বলো আমি কি করে এত অপমান সহ্য করবো? আমি কিছুতেই এত অপমান সহ্য করবো না। আরে কি মুশকিল, বলছি যে সরুন না একটু। কি ম্যাচে নামার আগে একবার নেট প্র্যাকটিসটা করে ফেলো আজকে। খালি খাই বাতিক, যেমন জামাই তেমনি তার শ্বশুর। সরস্বতী পুজো তাতে খাই কি গো? হ্যাঁ, কোথায় নাচ গানের প্ল্যান করবে তা না? এই তুই একটা লাখ কথার এক কথা বলেছিস। হ্যাঁ রে খুকি, নাচবি তো? সেই ভালো। ও পিসি, তাহলে সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে একটা নাচ গানের অনুষ্ঠান হবে। না কিন্তু তোমরা ওই যেটা করলে নাকি সঙ্গীত নাকি, তাতে ওইসব কোমর দুলিয়ে নাচ বাজ ওসব হবে না। সেটা অন্য রকমের গান হবে, মানে ধরো একটু রবীন্দ্রসঙ্গীত, বা ধরো সচিন কর্তা হলো, লোকগীতি হলো, এইসব মানে একটু বাঙালিয়ানা। এই নিপা, একটা গান তুলে ফেলো। এই রাতুল, তুমিও গাইবে। হ্যাঁ ঠিক আছে, এই যে দাদা ভাই আমাদের বাজনা বাজাবে। মোটমাট নাচে গানে আমরা একেবারে মাতিয়ে তুলবো। আরে খুকি বলো, তুই মিঠাইকে এমন একটা নাচ শিখিয়ে দে যাতে আমার দাদু ভাই মিঠাইকে নতুন করে চিনতে পারে। এই দেখো,
কি? বলছিলাম যে সরি, আর কখনো হবে না। বলছি গুলতিকে বলি আমার মুন্নিকে নিয়ে আসতে। অনেকক্ষণ মুন্নি একা একা রাস্তায় আছে না। দাদাই, তোমরা ওকে দিয়ে সরি বলিয়েছো তো? না ওর ড্রামার লেভেলটা দেখছো তো? সরি বলতে না বলতেই মুন্নিকে নিয়ে কথা জিজ্ঞাসা করছে। দাদাই, ওর সাইকেলটা যেন এই বাড়িতে না ঢোকে। সাইকেলটা চালালে ওর মাথাটা যেন আরো বিগড়ে যায়। দাদু কি বললো আমাকে সব? সিদ্ধার্থ, সাইকেলটা ওর খুব প্রিয়। আচ্ছা, তোর গাড়িটা যদি রাস্তায় পড়ে থাকতো কেমন হতো বল? হ্যাঁ দাদাই, ও যা ইচ্ছে তাই করুক, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ঘটা করে আমার পারমিশন নেওয়ার দরকারটা কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। ও তোমার পারমিশন নিচ্ছে কারণ তুমি ওর বর। আচ্ছা শোনো, সরস্বতী পুজোর দিন রাজীবের বাবা মা আমাদের বাড়িতে আসছেন নিপা এবং রাতুলের বিয়ের আশীর্বাদের দিন ঠিক করতে। তুমি দয়া করে ওদের সামনে অত্যন্ত আধুনিক সব কথাবার্তা, যে আমি বিয়ে টিয়ে মানি না, দাদাই জোর করেছিল বলে আমি বিয়ে করেছি, এই সব বলো না। ওরা আসবে, তুমি বাড়িতে হাজির থাকবে। হ্যাঁ, এবার আমি মুন্নিকে নিয়ে আসতে পারবো। সোম মোদক বাড়ির কেউ নয়। তোর বড় বৌদি ওকে অনাথ আশ্রম থেকে একা করে নিয়ে এসেছিল, বেশি কিছু নয়। তুমি সিদ্ধেশ্বর মোদকের দোকানের সামান্য কর্মচারী। দাঁড়াও রাজীব দা, এ বিয়ে হতে পারে না। সোম, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি কাকা। এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তুই কি বলছো বাবা? মেয়েটা যে লগ্নভ্রষ্ট হবে। দাদাই, এই বিয়ে করলে আমি নিজের কাছে নিজে খুব ছোট হয়ে যাব। আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো, ক্ষমা করে দাও আমায়। তুই এসব কি বলছিস? তুই তো এরকম ছেলে নয়। এই কি হয়েছে বাবা? বল আমাকে, অন্তত বল। সোম, দয়া করো বাবা, দয়া করো। আমার এত বড় সর্বনাশ তুমি করো না। মিঠাই আমার একমাত্র মেয়ে বাবা। ও
বাবার খুব আদরের ছিল। তুমি এভাবে ওকে জলে ফেলে দিও না। মা মা চুপ করো মা, কি হয়েছে? মা চুপ চুপ চুপ। একটা কথা বলবি না তুই, একটা কথা বলবি না। ও বাবা, কি হলো? তুমি তুমি বিয়ে করতে চাইছো না কেন? আমার আমার মিঠাইকে তোমার পছন্দ নয়, তাই না? আমি জানি ও তোমার যোগ্য নয়, কিন্তু কিন্তু আমি বলছি বাবা, বিয়ের পর তুমি তোমার মতো করে শিখিয়ে পড়িয়ে নিও। তোমার এবারে সবার যোগ্য হয়ে উঠবে, আমি বলছি। সোম, তোর কি হলো বলতো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এটা হঠাৎ কি করছিস? যতীন, তুমি দাঁড়িয়েছো কেন? একটু বোঝাও না প্লিজ ওকে। সোম, এসব তুমি কি করছো? ও মামা কেঁদো না মা। সোম মোদক বাড়ির কেউ নয়। বড় বৌদি আগে থেকে মিঠাইকে আশীর্বাদ করে দিয়েছিল সিদ্ধার্থর বউ হিসাবে। সোম, সোম, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। কি হলো? তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? কি হলো? দাদা বাবা কি হয়েছে? মেসোমশাই, তো দাদুর কি হলো? দাদু কি হয়েছে? দাদু কি হয়েছে? আস্তে 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 খাও। রতিন, রতিন, ডাক্তারকে ফোন করো। তুই সারা রাত এভাবে বসে আছিস? আমি আন্টিকে কাল রাত্রেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তোকে হয়তো আজকেই ডিসচার্জ করবে। ডক্টর এসেছিলেন কিছুক্ষণ আগে রাউন্ডে। খেয়েছিস কিছু? কখন আর খাবো বল? তুই যা কাণ্ড করলি। কাল ভেবেছিলাম একসঙ্গেই খাবো। ইনফ্যাক্ট তোর ওখানেই যাচ্ছিলাম, তখনই আন্টি ফোন করলো। টেস, ওকে প্রমিস কর তুই আর কখনো এরকম করবি না। প্রমিস। আমি প্রমিস রাখবো সেটা ভাবলি কি করে? মমকে একটা ফোন কর, দেখ কোথায় আছে। আমাদের দুজনের ফোনে চার্জ শেষ হয়ে গেছে। টেস, তুই প্লিজ এভাবে নিজেকে কষ্ট দিস না।
মিঠাই, দাদুকে খুব সাবধানে না হবে, বুঝলি? আমি বরং বেরিয়ে ডাক্তারবাবুকে একটা ফোন করি যে আমরা চলে এসেছি। দাদু এসো, সাবধানে, আমি ধরছি, এসো। বড় দুশ্চিন্তা হচ্ছে রে মিঠাই, ছেলেটা কোথায় যেতে পারে বলতো? তবে তুই কিন্তু চিন্তা করিস না, আমার দাদু ভাই দায়িত্ব জ্ঞানীর নয়, ও দেখবি ঠিক তোকে মর্যাদা দেবে। হ্যাঁ ডক্টর ঘোষ নমস্কার, আমি অমরেশ বলছি। হ্যাঁ হ্যাঁ, বাবাকে নিয়ে এসেছি আমরা। আচ্ছা আচ্ছা, এক্ষুনি আসছি। ওকে ওকে। দাদু দাদু এখন এসব কথা থাক না, তোমার তো শরীরটা খারাপ বলে। বাবা, ডাক্তারবাবু ওয়েট করছেন, মিঠাই রে নিয়ে আয়। হ্যাঁ এসো দাদু, এসো এসো। টেস, কি হয়েছে টেস? ঠিক আছিস? গুড মর্নিং টেস। গুড মর্নিং। কেমন আছে আমার বেবি? রিসেপশনে পেপারস রেডি করে রাখছে, আমি ফাইনাল পেমেন্টটা করে আসছি। হ্যাঁ ততক্ষণ। আন্টি আমি ওই দিকটা দেখছি, তুমি ওর পাশে বসো বরং, আমি দেখছি। থ্যাঙ্কস। এবার কটা দিন ছুটি নাও টেস, চলো আমি আর তুমি বাইরে কোথাও একটা ঘুরে আসি। ঘুরে আসবো? মম, এই অবস্থায় সিটকে একা ফেলে কি করে যাব? তুমি খুব ভালো করে জানো দাদার জন্য সিট এই বিয়েটা করেছে। এবার যদি দাদার জন্য সিট মিঠাইকে ওয়াইফ বলে মানে, মম প্লিজ যা হোক করে ওদের ডিভোর্সটা করাও প্লিজ। মম, তুমি খুব ভালো করে জানো আমি সিটকে কতটা ভালোবাসি। হ্যাঁ, ওদের বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তার বেশি কিচ্ছু নয়, কিচ্ছু না। এসব কথা এখন থাক না টেস, প্লিজ এসব নিয়ে আর ভেবো না, তুমি শান্ত হও প্লিজ, ভেবো না এসব নিয়ে। রিপোর্ট তো আপনার সব ঠিকই আছে সিদ্ধেশ্বর বাবু, কোনো চিন্তা নেই। একটু নিয়মে থাকবেন আর একটু হাসি খুশি থাকবেন আর একদম চিন্তা করবেন না, ওটাই সব রোগের কারণ, বুঝলেন? ডাক্তারবাবু, তার মানে দাদুর কিছু হয়নি, তাই তো? ও গোপাল, থাঙ্কো থাঙ্কো থাঙ্কো, গোপাল যে কি হেল্প করেছে। দাদু তুমি কিন্তু আর একদম চিন্তা করবে না, আমি তোমাকে আর চিন্তা করতেই দেবো না। এই মিঠাই যখন আছে তখন বাড়ির কাউকে আর গোমরা মুখ করে থাকতেই দেবে না। দাদু এইরকমই হাসি খুশি থাকবে ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, দাদু যদি সবসময় এরকম হাসি খুশি থাকে তাহলে তো কিছু হবে না তো? মনে তো হয় না। তারপর তুমি তো আছো মা, দাদুর চিন্তা দূর করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অমরেশ, এই নাও অমরেশ, কয়েকটা ওষুধ পাল্টে দিলাম শুধু। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ ডক্টর, অনেকটা নিশ্চিন্ত হতে পারলাম। কিরে মিঠাই, তাই না? তাহলে আজকে উঠি ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। সাবধানে আন। বাবা আমি একটা কাজ করি বলুন, বুঝলে, নতুন ওষুধগুলো এখানকার ফার্মেসি থেকে কিনে নি। মিঠাই তুই বাবাকে নিয়ে বস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। কি সিড উষা? তোষার কি হয়েছে? সেরকম কিছু নয়, কালকে স্ট্রেস থেকে একটু ডিহাইড্রেশন হয়ে গেছে। তোমরা কথা বলো, আমরা এগোচ্ছি। না আন্টি, আমি টেস্টকে গাড়িতে তুলে দেবো, তোমরা প্লিজ গাড়ির সামনে ওয়েট করো। দাদু তোমার এত গম্ভীর দেখাচ্ছে কেন? দাদাই এখন কেমন আছো? কাকাই ডক্টর কি বললেন? ডক্টর ঘোষ কি এই নার্সিংহোমেই বসেন নাকি? কাল
কতবার ফোন করেছে। সকলে চিন্তা একেবারে পাগল হয়ে গেছিল। দাদুকে কাল রাতে কিছু জানানো হয়নি, কিন্তু জানার পর থেকে দাদু কত দুশ্চিন্তা করেছে। বলছি একবার কি ফোনটা ধরা যেত না? মেয়েটার সাহস দেখেছো মম? এখনই কৈফিয়ত চাইছে। সিড মিঠাই কিন্তু একদম ঠিক কথা বলেছে। আচ্ছা তুই কালকে তোর দাদাইয়ের ওই অবস্থা দেখলি, তারপরেও কোন আক্কেলে তুই বাড়ি ফিরলি না সারা রাত ধরে? আর কারোর ফোন তোলাটাও প্রয়োজন মনে করলি না? আমি বুঝতে পারছি তোর সত্যি খুব বাড়াবাড়ি হয়েছিল, তুই খুব চিন্তায় ছিলি, কিন্তু তা বলে একজনের ফোন তো ধরবি, ধরে বলবি তোর এই সিচুয়েশন। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল কাকাই। হ্যাঁ হয়ে গেল। আর তার আগে আমি ফোন রিসিভ করার মতন অবস্থায় ছিলাম না। ওকে বলে দে, ও যদি দাদাইয়ের বিন্দুমাত্র সম্মান রাখতে চায় তাহলে যেন সোজা বাড়িতে চলে আসে। চল মিঠাই, ওমু তুইও চল। দাদু দাদাই মাসিমা, বলছিলাম কি, হিসেব মতো আজ তো আমার সিদ্ধার্থকে রেঁধে খাওয়ানোর কথা। বুঝতে পারছি না কি করব, মানে সিদ্ধার্থ তো এখনো বাড়ি ফেরেনি। তো মা, বাবা ফেরেনি ডাক্তারের কাছ থেকে? না, এখনো ফেরেনি, এক্ষুনি চলে আসবে নিশ্চয়ই। ব্রতিন, বলছি সিদ্ধার্থ কোনো ফোন এসেছিল? না বড়দা, এখন অব্দি এই খুকি, হ্যাঁ এদিকে শোন। হ্যাঁ বল। তোরসাকে ফোন করেছিলিস? তোরসা কি করে জানবি বলতো যে সিট কোথায় আছে? এসে গেছি। শোনো, দাদুর তেমন কিচ্ছু হয়নি, দাদু এখন ভালো আছে। ডাক্তারবাবু বলেছে দাদুকে সবসময় হাসি খুশি থাকতে, একটু নিয়ম কানুন কিন্তু মেনে চলতে হবে, বুঝলে তো? ও গোপাল যে কি হেল্প করেছে না, কি বলবো। ও পিসি, শোনো আমার আনন্দে নাচতে ইচ্ছা করছে। আরে দাদা, তুমি এখনো কাজে বেরোনি? দেখে শোনো, বাবাকে নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর মা, বলছি যে ডাক্তারবাবু বলেছেন। ডাক্তারবাবু কি বলেছেন সেটা একজন নাচতে নাচতে এসে খবর দিয়ে দিয়েছে। বাবা এই মেয়েটাকে কি করে বাড়ির বউ করলো আমার তো মাথায় ঢুকছে না। আমি তো জানতাম মোদক বাড়িতে বউ হতে গেলে অন্তত সহবত শিক্ষার প্রয়োজন আছে। আর আরেকজন আমার মুখে চুনকালি লেপে দিয়ে যে দুম করে মেয়েটাকে বিয়ে করে বসলো, বাড়িতে ফোন করে খবর দেওয়ার প্রয়োজনটুকু মনে করে না। আমি সহ্য করতে পারছি না এইসব। আর সবকিছু হয়েছে সোমের জন্য। প্রতিদিন বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আর বাবা, তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি স্পষ্টভাবে, মোদক ব্যবসার সঙ্গে সোম আর যুক্ত থাকবে না।
ব্রতিন, সোমের সঙ্গে তোমার যোগাযোগ আছে তো? জানিয়ে দিও ওকে। আরে বাড়ি লাট সাহেব এলে বা ফোন করলে কোনো খবর দিলে আমাকে দিও। কোথায় ছিলে তুমি? কারোর ফোন ধরছিলে না, বাড়িতে একটা খবর পর্যন্ত দিলে না। তোমার দাদাই তো চিন্তায় চিন্তায় কাল থেকে একেবারে শেষ হয়ে যাচ্ছে। এমন করে কি বাড়ি থেকে চলে যেতে হয় বাবা? দাদু এসো, বসবে, এসো। বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ বাবা, ফাইলটা তোমার ঘরে রাখছি এখন। এই নাও জল নাও। শোনো, তুমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওনি পিসি। দাদু খালি পেটে আছে। হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি। সিদ্ধার্থ, তুমি যে ভালোভাবে ফিরে এসেছো এটা গোপালের অনেক দয়া। মাসিমা মাসিমা বলছিলাম কি, ওই বর ভোজনের কথাটা যদি বলে নিতেন, মানে আমারও তো একটু কিছু করে খাওয়াতে ইচ্ছে করে। আসলে সিদ্ধার্থ আমার মিঠাইয়ের জন্য যা করেছে, আরও দিদির ছেলে বলেই এটা সম্ভব। গোপাল তোমার খুব ভালো করুন বাবা, জীবনে বড় হও, অনেক বড় হও। সিদ্ধার্থ, উনি তোমার শাশুড়ি, শাশুড়ি মায়ের মতো, ওনাকে একটা প্রণাম করা উচিত নয় তোমার? আর শোনো, রীতি অনুযায়ী পার্বতী আজ তোমাকে খাওয়াবে, এটা মনে থাকে যেন। পার্বতী, সব আয়োজন করো। আমি বলছি। দাদাই, এখন আমি কিছু খাবো না। এক্সকিউজ মি। আচ্ছা অপা, এই ভদ্রমহিলা সবকিছুতে একটু বাড়াবাড়ি বলে মনে হচ্ছে না তো? জামাই আদর করবে আমাদের সিটকে? না মানে মনে হলো বলে বললাম আর কি। ও মা, তুমি দাদাবাবুকে খাওয়ার কথা বলতে গেলে কেন বলো তো? আরে দাদাবাবু তোমার রান্না খাবে না, এই বাড়িতেই এসে হবে রান্না খায় না। আর তুমি তো ওইসব রান্না করতে জানোও না, তুমি বরং বাকি সবাইকে খাওয়াও। ওরে বাবা, বাকি সবাইকে খাওয়ানো আর জামাইকে খাওয়ানো কি এক হলো? তুই সবাইতে কথা বলিস না তো, এটা বিয়ের একটা নিয়ম। শুনছো, তুমি দাদু ভাইকে আর একবার বলে দেখবে। ও ঠাম্মা, দাদু আর কতবার বলবে বলো তো? তুমি আমাকে বকো আর যাই করো, আমি কিছুতে দাদুকে আর বলতে দেবো না। আরে বাবা, দাদুরও তো একটা প্রেস্টিজ আছে, মারও আছে।
আন্টি আন্টি আমি খুব কম খাই, এটা মনে রাখবেন প্লিজ। মিঠাই 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 তুমি পেরেছো পেরেছো তুমি পেরেছো। তোমরা দেখলে মিঠাই দাদা ভাইকে দিয়ে আন্টিকে প্রণামও করালো আর দাদা ভাইকে খেতে রাজিও করালো। ওমা, আমি আবার কি করলাম? আরে বাবা, আমি তো খাওয়াতে বারণই করেছিলাম। যে সকাল সকাল কষো কষো চা খায় সে আমার ভালো খাবার খেতে জানে নাকি?